গ্রাফিক্স ডিজাইন লেভেল 4 এই কোর্সটিতে আমরা দুটো সফটওয়্যার শিখব, একটি অ্যাডোবি ইলাস্ট্রেটর আর একটি অ্যাডোবি ফটোশপ। আমরা ভেক্টর বেস গ্রাফিক্স ডিজাইন নিয়ে অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারের মাধ্যমে কাজ শিখব। আমাদের পিসির স্টার্ট পয়েন্ট থেকে আমরা ইলাস্ট্রেটর সফটওয়্যারটি রান করতে পারি অ্যাডোবি ইলাস্ট্রেটর, অথবা অনেকের টাস্ক বারেও থাকতে পারে পিন করা। সেখান থেকে আমরা ক্লিক করার পর সফটওয়্যারটি রান হবে। এই মুহূর্তে আমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছি এটি অ্যাডোবি ইলাস্ট্রেটরের ওপেনিং ইন্টারফেস। ওপেনিং ইন্টারফেসে আমরা কি পাচ্ছি? অ্যাডোবির আইকন, টাইটেল আইকন, এই আইকনটি হচ্ছে অ্যাডোবি টাইটেল আইকন। আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে ফাইলগুলো সেভ করব, যদি এই সফটওয়্যারটা ওই পিসিতে সেভ করা থাকে, ইনস্টল করা থাকে, তাহলে ফাইলগুলো এই আইকনে আমরা দেখতে পাই। দ্বিতীয় নম্বরে আমরা একটা হোম আইকন দেখতে পাচ্ছি। এই হোম আইকনটা এই মুহূর্তে ডিসেবল হয়ে আছে। হোম আইকনটা আমরা এনাবল হলে ক্লিক করলে এই পেজটাতে চলে আসে। এখন স্ক্রিনে আমরা যেটা পাচ্ছি এটা হচ্ছে হোম পেজ, হ্যাঁ, সফটওয়্যারের হোম পেজ। তো এরপর হচ্ছে আমরা মেনু বার পাচ্ছি, ফাইল মেনু, এডিট মেনু, অবজেক্ট মেনু, টাইপ মেনু, সিলেক্ট মেনু, ইফেক্ট মেনু, ভিউ মেনু, উইন্ডো মেনু, হেল্প মেনু। প্রত্যেকটা মেনুতে আমরা বেশ কিছু ইনফরমেশন দেখা যাচ্ছে, যেমন ফাইল থেকে নিউ। নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হলে আমাদের ফাইল থেকে নিউতে যেতে হয়। কিছু অপশন ডিসেবল হয়ে আছে, কারণ আমি ক্লোজ করব, ক্লোজটা ডিসেবল হয়ে আছে, আমার এখানে কোনো ফাইল ওপেন করা নাই, যার কারণে ক্লোজটা ডিসেবল হয়ে আছে। যেই অপশনটা অ্যাপ্লিকেবল না এই মুহূর্তে, সেটাই এখন ডিসেবল হয়ে আছে। আবার একটা ফাইল ওপেন হলে এটা এনাবল হয়ে যাবে। এইভাবে এডিট মেনুতে অনেক নির্দেশিকা রয়েছে, আমাদের কাজ করতে করতে আমরা এই নির্দেশিকাগুলো জানতে পারবো। এখানে নীল রঙের যে বাটনটা রয়েছে নিউ ফাইল, এই নিউ ফাইলে ক্লিক করলে আমরা নতুন ডকুমেন্ট নেওয়ার জন্য একটা উইন্ডো পাচ্ছি। আবার ফাইল থেকে নিউতে ক্লিক করলেও সেই উইন্ডোটা পাচ্ছি। আবার কিবোর্ড কমান্ড কন্ট্রোল এন প্রেস করলেও সেই উইন্ডোটা পাচ্ছি। এখানে আমরা একেবারে ফার্স্ট স্টার্টিং এর জন্য লেটার সাইজ, পোস্টকার্ড সাইজ, কমন সাইজ, তারপরে হচ্ছে ভিডিওর জন্য ডকুমেন্ট ক্রিয়েট করা, ভিডিও ফাইলের জন্য, ব্রডকাস্ট মিডিয়ার জন্য যদি আমরা কোনো টাইটেল অ্যানিমেশনের জন্য কোনো ফ্রেম ডিজাইন করি সেটা এখানে। এছাড়াও আরো মোর ফিচার এখানে রয়েছে। আমরা ফাইলে, নিউ ফাইলে যখন ক্লিক করব, এখানে আমাদের রিসেন্ট যে সকল ফাইল ওপেন করা সেগুলো এখানে দেখাবে। সেভ, মোবাইল, এখান থেকে মূলত আমাদের ফাইলের ক্যাটাগরি রয়েছে। মোবাইল ক্যাটাগরিতে যখন আমরা সিলেক্ট করলাম, তখন মোবাইলের ডাইমেনশনে ডকুমেন্ট ক্রিয়েট করার জন্য এখানে কিছু প্রিসেট সেট করা আছে। যেমন এখানে আইফোন এক্স, আইফোন 876 প্লাস, আইফোন 876, আইপ্যাড প্রো, আইপ্যাড রেটিনা, আইপ্যাড, গুগল পিক্সেল, পিক্সেল 2, গুগল পিক্সেল এক্সেল, পিক্সেল 2 এক্সেল, হ্যাঁ, স্যামসাং, এভাবে বিভিন্ন ডাইমেনশনে, মোবাইল স্ক্রিনের ডাইমেনশনে ডকুমেন্ট ক্রিয়েট করার মেজারমেন্ট এখানে দেওয়া আছে। এরপর আমরা যাচ্ছি ওয়েব। ওয়েবে আমাদের কমন সাইজ, যেটা আমাদের সবার সামনে যে মনিটর রয়েছে, এই মনিটরের ডাইমেনশন হচ্ছে, রেজুলেশন হচ্ছে 1366 768। ওয়েব লার্জ যেটা 1920 1080। আমরা ভিডিও দেখার সময় বলি না এইচডি ভার্সন, হাই ডেফিনিশন, এই এইচডি ভার্সনে আমরা 1920 1080। এছাড়া ওয়েবের ছোট ভার্সন, মিনি ভার্সন রয়েছে এখানে। আর প্রিন্ট মিডিয়াতে যদি আমরা যাই, প্রিন্ট ক্যাটাগরিতে আমাদের লেটার সাইজ আছে, A4 সাইজ আছে, প্রিন্ট লার্জ আছে, লিগেল সাইজ আছে, এগুলো সব পেপার সাইজের ডাইমেনশন। ফিল্ম অ্যান্ড ভিডিও, আমরা যদি কোনো ভিডিওর জন্য ফ্রেম ডিজাইন করি স্টিল স্লাইডারের জন্য, সেক্ষেত্রে আমরা এখান থেকে ডাইমেনশনগুলো নিতে পারি। আমরা 4K এর নাম শুনেছি না?
5K, 4K রেটিনা ডিসপ্লের নাম শুনেছি। আচ্ছা, ধীরে ধীরে আমরা এই বিষয়গুলো জানবো। 8K পর্যন্ত আছে। তো আমরা ফিল্ম অ্যান্ড ভিডিওর জন্য কোনো স্লাইড ডিজাইন করতে হলে এই ক্যাটাগরিটাতে আসবো। এরপর হচ্ছে আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন, ডিজিটাল আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশনের জন্য এই ক্যাটাগরিতে আসবো। আমাদের লেভেল 4 এর একটা সিএস আপনাদের সাথে আমি ইন্ট্রোডিউসিং করিয়েছিলাম ওরিয়েন্টেশন ক্লাসে, মনে আছে? সিএস, ওই ফাইলটা একটু সবাই ওপেন করেন। আমরা তো মার্চেন্ডাইজিং পেশার নাম শুনছি শুধুমাত্র গার্মেন্টসে, তাই না? মার্চেন্ট শব্দের অর্থ কি? বণিক। তো এটা কি শুধু গার্মেন্টসে থাকে? সকল ট্রেডে থাকে না। মার্চেন্ডাইজিং পেশাটা হচ্ছে যেমন প্রিন্টিং সেক্টরে যিনি এই প্রিন্টিং করার কস্টিং দেওয়ার ক্ষমতা রাখেন, সেই মার্চেন্ডাইজার। গার্মেন্ট সেক্টরে মার্চেন্ডাইজার তাকে বলে যে একটা ড্রেসের কস্টিং দিতে পারে বায়ারকে এবং সেই কস্টিং অনুযায়ী প্রোডাকশন করা দিতে পারে। আমরা কিন্তু ওটাকেই বুঝি। কিন্তু মার্চেন্ডাইজিং যে কোনো পেশায় যিনি উৎপাদন থেকে কাস্টমারের কাছে পৌঁছানো পর্যন্ত যত কস্ট আছে এই কস্ট এস্টিমেট করে দিতে পারে। তাহলে কস্ট এস্টিমেট করে দিতে হলে উৎপাদন থেকে ভোক্তা পর্যন্ত যাওয়ার যতগুলো স্টেপ, প্রত্যেকটা স্টেপে কাজ করার তার যোগ্যতা থাকা লাগবে। প্রত্যেকটা স্টেপে যেই ম্যাটেরিয়ালস লাগবে সেই ম্যাটেরিয়ালসের কস্টিং জানা থাকা লাগবে, সার্ভিস কস্ট জানা থাকা লাগবে, না হলে কস্ট করতে এস্টিমেট করতে পারবে। এই জায়গাটা আপনি এখানে শিখবেন। তাহলে অ্যাজ এ ডিজাইনার হিসেবে শুধু ডিজাইনার হইলেন না, আপনি ডিজাইনার হইলেন, সিনিয়র ডিজাইনার হইলেন, আবার প্রিন্টিং হাউসেও আপনি কাজ করতেন, মানে মানে মার্চেন্ডাইজার হইলেন, অথবা নিজে একটা ছোটখাটো প্রেস নিয়েও বসার যোগ্যতা রাখতে পারলেন। তো সুতরাং এই কাজগুলো আমাদেরকে আজকে ডেস্টিনেশন সেট করব আমরা, যে আমরা ডে ইন ডে আমাদের আসলে লেভেলটা কোথায় যাচ্ছে। আপনি যদি কক্সবাজার যান তাহলে ট্রেনে যাবেন চিন্তা করছেন, তাহলে ট্রেনে কমলাপুর যাবেন। আপনি যদি ডেস্টিনেশন থাকে বরিশাল, তাহলে কি কমলাপুর যাবেন ট্রেনের টিকিট কাটতে? কেন যাবেন না? ট্রেনে যাওয়া যায় না, ট্রেন রুট নাই। সেজন্য আমি বরিশাল যদি আমার ডেস্টিনেশন হয়, আমি ট্রেনের জন্য যাব না, ওখানে যে ট্রান্সপোর্টের মাধ্যমে যাওয়া যায় সেখানেই আমি যাব। তাহলে আমরা যদি এখন এখানে ডেস্টিনেশন সেট করি যে আমরা এই ট্রেনিং শেষে আমার লেভেলটা কোথায় যাচ্ছে, সেই ধাপে আমাদের আগাইতে হবে। অন্য ধাপে গেলে হবে? সেই ধাপে আগাইতে হবে। আমরা এখানে যেই টপিকগুলো আছে, যে ইউনিট অফ কম্পিটেন্সি আছে, এগুলো পারফর্ম করার জন্য আগে আমাদের যোগ্যতা অর্জন করব, অভিজ্ঞতা অর্জন করব। এরপর আমাদের সময় হাতে থাকলে আমরা আরো ইন ডিটেলসে যাব। প্রথমে আমাদের ফার্স্ট প্রায়োরিটি যেটা ম্যান্ডেটরি, আমার এখানে সার্টিফিকেশনটা অর্জন করার জন্য সেই জিনিসটা আমরা আগে কভারেজ করব। এবং এখানে কোনো কিছু আপনি স্কিপ করে কিন্তু সার্টিফিকেশন পাবেন না। কেন পাবেন না? আপনাকে জব দিলে কয়টা? 4টা। যারা লেভেল 3 দিচ্ছেন জব কয়টা পাইছেন? 3টা জব পাইছেন না? হ্যাঁ, 3টা জব পাইছেন না? তো আপনারা যখন দিচ্ছেন তখন দেখেন নাই একটা জবের জন্য অনেকে নট ইট হয়েছে। হ্যাঁ, মানে আপনি এখানে আপনাকে 4টা জব দিচ্ছে, একটা আপনি করতে পারেন না, বাকি 3টা করছেন, তাহলে আপনি ওই একটা জবের জন্য নট ইট হয়েছেন।
রিঅ্যাসেসমেন্ট দিয়ে এই একটা জবে তখন আপনাকে আর সব দিতে হবে না, শুধু এই একটা জব দিবেন, তারপরে আপনি সার্টিফিকেশন পাবেন। তাহলে এখানে আমরা কোনো কিছু কিন্তু স্কিপ করতে পারবো না। ট্রেডিশনাল মেথডে আমরা 100 মার্কে 33 পেলে পাস হয়েছে, বা গ্রেডিং সিস্টেমে আমরা যদি সি গ্রেড পাইছি, পার হয়ে গেছে, তাই না? কিন্তু এখানে সি গ্রেড, বি গ্রেড, এ, এ মাইনাস, এ প্লাস বলে কিছু নেই। ইয়েস অর নো, আপনি কাজ জানেন অথবা জানেন না। আপনাকে এখানে প্রফেশনাল একটা চেয়ারে বসে পারফর্ম করা লাগবে। সুতরাং এখানে ইয়েস হইলেই বসতে পারবে, নো হইলে বসার সুযোগ নেই। তাহলে হ্যাঁ হ্যাঁ, সবগুলো ওই একটার জন্য পরে আবার রিঅ্যাসেসমেন্ট দেওয়া লাগবে, এটাই আমি এতক্ষণ ধরে আপনাদেরকে বোঝাচ্ছি। তাহলে আমাদের এই সিএসটা কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, এই সিএস এর আলোকে আমাদের যেতে হবে। এখন আমাদের সিএস এ কি আছে দেখেন, আরেকটা কর্পোরেট ব্র্যান্ডিং এর জন্য যে সকল ম্যাটেরিয়ালস ডিজাইন করবে, এটা প্রেসের জন্য। তাহলে এটা কি প্রিন্টিং সেক্টর? সেটা আমি লোকাল মার্কেটে বসে কাজ করি, রিমোট জব করি, ফ্রিল্যান্সিং এ করি, মূলত আমার তৈরি করা এই ডিজাইনটা ফাইনাল আউটপুট করতে কোথায় যাচ্ছে? প্রিন্টিং সেক্টর। পেপার আউটপুট হচ্ছে প্রিন্টিং এর মাধ্যমে। এখন এই প্রিন্টিং এই কাজগুলো আমরা কি করতে পারি? অনলাইনের মাধ্যমেও করতে পারি, ফ্রিল্যান্সিং করে। ফ্রিল্যান্সিং এ আমাকে একটা পোস্টারের ডিজাইন দিল, প্যাকেজিং এর ডিজাইন দিল, আমি সেই কাজটা করে প্রেস সেটআপ করে আমি তাকে পাঠিয়ে দিলাম। এবার সে নিয়ে তার ভেন্ডরকে, প্রিন্টিং ভেন্ডরকে দিয়ে দিল, প্রিন্ট করলো। তাহলে প্রিন্ট করতে গিয়ে যদি ওই ক্লায়েন্ট যদি প্রবলেমে পড়ে, তার যদি প্রিন্টিংটা নষ্ট হয়, তাহলে আপনার প্রোফাইলে কি করবে? নেগেটিভ কমেন্টস দিবে না, ব্লক মারবে না আপনাকে। আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, কাজ নিয়েছেন, আপনি নরওয়ের একজন ক্লায়েন্টের কাজ করছেন, রিজেক্ট খাইছেন। এখন আপনি ডেনমার্কের একজন ক্লায়েন্টকে বিট করলেন, সে আপনার প্রপোজালটা খুব সুন্দর পাইল, পোর্টফোলিও ভিজিট করছে, দেখলো যে না, সুন্দর একটা পোর্টফোলিও আছে। এবার আপনার প্রোফাইলে আসছে, ইতিমধ্যে আপনি কি কি কাজ করছেন দেখার জন্য। দেখলো যে আপনি জীবনে একটা কাজে করছেন আর সেটাতে রিজেক্ট খেয়েছেন, আপনার সাথে আর কথা বলবে? কি দরকার বলার? তাহলে আমাদের অনলাইন মার্কেট প্লেসের আমাদেরকে টিকে থাকতে হলে এই যে প্রিন্টিং সেক্টরে যে কাজগুলো আমি করব, আমার ডিজাইনগুলো করব, আউটপুটের মধ্যেও কোনো রকমের ল্যাকিংস থাকা যাবে না। এই আউটপুটের ল্যাকিংস যেন না থাকে, এই জন্য আমি আমার তৈরি করা ডিজাইনটাকে প্রেসে আউটপুট দিব। আমাদের এখানে কি আছে? কয় ঘন্টা? 20 ঘন্টা। তাহলে আমি আমার তৈরি করা ডিজাইন প্রেসে আউটপুট দিয়ে বের করলাম, আমার আর কি কি ভুল আছে। যতক্ষণ পর্যন্ত নিজের হাতে আউটপুট না দিবেন, ততক্ষণ পর্যন্ত নিজের কনফিডেন্স ধরতে পারবেন না, জিরো। ক্যারাম বোর্ড খেলা পারেন? পারেন না? দেখছেন কিভাবে খেলে, নিয়মটা জানেন, তাহলে পারবেন না। হ্যাঁ, নিজের হাতে খেলা হয়নি। আমি যদি একজন লোককে, এই যে ক্যারাম বোর্ড খেলে না বিভিন্ন ক্লাবে, একজনের হাত থেকে স্টিকার সরে না, সেই সব শেষ করে হলো। এই এই বিট থেকে ওই বিটে, ওই বিট থেকে ওই বিট, 4-5 বিটে বাড়ি টাড়ি খেয়া দেখি গুটি পকেটে চলে যাও। এটা কি একদিনে হয়েছে? একজন আর্টিস্ট রং তুলে নিল, এমনি করে একটা টান দিল একটা ক্যানভাসের মধ্যে, একটা ওয়ালের মধ্যে,
দূর থেকে আমার কাছে মনে হচ্ছে দিগন্তের একটা ছবি এঁকে ফেলেছে। এই লাইনের পিছনে হাজারটা ব্যর্থ লাইনের গল্প আছে। তো আপনাকে ওইভাবে প্র্যাকটিসটা করতে হবে যে আপনার একদিনে তো ডিজাইন আসবে না, একদিনে আউটপুট সুন্দর হবে না। আপনি নিজে আউটপুট দিতে দিতে আপনার কোয়ালিটিটা আসবে। ওই চিন্তাগুলো মাথার ভিতরে রাখতে হবে। আপনি এখান পর্যন্ত আসছেন, একটা সিদ্ধান্ত নিয়ে আসছেন যে আপনি এই জায়গাটাতে অ্যাচিভ করবেন। এই অ্যাচিভ করার পেছনে যত স্ট্রাগল সবকিছুই করতে হবে। অ্যাচিভ করার পেছনে সকল স্ট্রাগল আপনাকে করতে হবে। তো আমরা এখানে আমাদের ওয়েব টেকনোলজিতে যে কাজগুলো হবে সেটা হবে ফটোশপে। ফটোশপে আমরা যে ইমেজ ম্যানিপুলেশনের কাজ করব সেক্ষেত্রে আমাদের ওয়েবে যাবে। ইলাস্ট্রেটরে কিন্তু আমাদের ওয়েবের কাজ নেই। আমরা আউটপুটটা কোথায় দিচ্ছি? ক্রিয়েটিভ ম্যাটেরিয়ালস ডিজাইন করতেছি, ব্র্যান্ডিং ডিজাইন করতেছি। তাহলে ব্র্যান্ডিং ডিজাইনের আউটপুটটা আমাদের যাচ্ছে প্রেসে। তো আমরা এখানে চলে আসবো প্রিন্ট ক্যাটাগরিতে। ক্যাটাগরি মোবাইল আছে না? আমাদের সিএসএ মোবাইলের কোনো কিছু আছে না। তো আমরা ওই জায়গাটায় সময় নষ্ট করার কোনো মিনিং নেই। ফিল্ম অ্যান্ড ভিডিওর কিছু আছে, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশনের কিছু আছে না, আছে আমাদের প্রিন্টিং এর জন্য। প্যাকেজিং প্রিন্টিং করব, ব্র্যান্ডিং ডিজাইন করব, তাহলে এগুলো আমাদের প্রিন্ট ক্যাটাগরিতে। প্রিন্ট ক্যাটাগরিতে আমরা যখন আসলাম, লেটার সাইজ পাইলাম, A4 সাইজ পাইলাম। ডান পাশে আমাদের এখানে আমরা ফাইলের নাম লিখতে পারি। আনটাইটেল 1 দেওয়া আছে না, এখানে ফাইলের নাম লিখতে পারি। এখানে আমাদের মেজারমেন্ট ইউনিটটা চেঞ্জ করে দিতে পারি। আমরা আউটপুটটা ফাইনালি কোথায় দিব? পেপারে দিব, পিভিসিতে দিব, যেই ম্যাটেরিয়ালসে দিব সেই ম্যাটেরিয়ালসের নির্দিষ্ট একটা মেজারমেন্ট আছে। ওখানে আমি ওই মেজারমেন্টটা কিসে মাপবো? মিলিমিটারে মাপবো, সেন্টিমিটারে মাপবো, ইঞ্চিতে মাপবো, কোনটাতে মাপবো? যেই মেজারমেন্টটা মাপবো সেই ইউনিটটা আমরা সিলেক্ট করব। তাহলে লেটারের জন্য আমার কত আসছে? 8.5/11। A4 সাইজের জন্য আমার A4 সাইজের জন্য কত আসে? 8.27 বা 26 আর 11.69। তো এখন আমরা A4 সাইজের একটা ডকুমেন্ট নিই। এখানে ব্লিড আছে, এগুলো কাস্টম। আমি কাস্টম মেজারমেন্টও নিতে পারি। যদি কাস্টম, যেমন আমি এখানে 10 ইঞ্চি নিলাম, হাইট এখানে 12 ইঞ্চি নিলাম, নিতে পারি। আর ব্লিডের যে বিষয়গুলো, এগুলো আমরা আরো পরে ডিসকাশন করব। এখানে অ্যাডভান্সে কি আছে? কালার মোড, 8GB CMYK। প্রিন্টিং এ যদি আমরা যাই তাহলে আমরা নিব CMYK, 4 কালার প্রিন্টিং। CMYK এর ফুল স্ট্যান্ড কি? সায়ান, মেজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। সায়ান, মেজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। 8GB রেড, গ্রিন, ব্লু। ডিভাইসের ক্ষেত্রে হচ্ছে মৌলিক কালার 3টা, রেড, গ্রিন, ব্লু। এই 3টা মৌলিক কালার থেকে 17 মিলিয়ন কালার তৈরি হয় ইলেকট্রনিক্স ডিভাইসে। আপনি দেখবেন দামি মোবাইলগুলোতে লেখা থাকে 16 মিলিয়ন কালার সাপোর্টেড। যত দামি মোবাইল কালার বেশি সাপোর্ট করে, সেখানে দেখবেন আপনার একটা ইমেজ, একটা স্ক্রিন কত ক্রিস্টাল, কত স্মুথ দেখা যায়। তো আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করলে একটা ডকুমেন্ট ক্রিয়েট হলো। এই মুহূর্তে আমি স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমার ওয়ার্কিং ইন্টারফেস। এতক্ষণ ছিলাম ওপেনিং ইন্টারফেস অথবা হোম পেজ। এখন দেখেন হোম পেজটা এনাবল হয়েছে। ক্লিক করলাম, চলে আসলাম না আগের জায়গায়। আবার ফেরত যাব কোথায়? এই অ্যারোটাতে ক্লিক করলে
এখানে আমার ইন্টারফেসের সাথে পরিচিত হতে হবে ভালোভাবে। উপরে মেনু বারের নিচের যে বারটা দেখা যাচ্ছে, আমার মাউস কার্সার দেখা যায়, এই বারটাকে বলা হয় কন্ট্রোল বার। কন্ট্রোল বারের নিচে এটা হচ্ছে আমার ডকুমেন্ট, এটা হচ্ছে টুল বার, আর এই পাশে রয়েছে এটাকে বলা হয় প্যানেল ডক। প্যানেল, এই প্যানেলের ভিতরে আবার ছোট ছোট প্লেট আছে, দেখেন ক্যারেক্টার প্লেট, প্যারাগ্রাফ প্লেট, ওপেন টাইপ। এখন মেনু বারের ডান পাশে এখানে আমাদের ওয়ার্ক স্পেস রয়েছে, এখানে আমরা ক্লিক করলাম, অটোমেশন, এসেনশিয়াল ক্লাসিক, লেআউট, পেইন্টিং, হ্যাঁ, প্রিন্টিং, ট্রেসিং, টাইপোগ্রাফি, ওয়েব। এই ফরম্যাটিং গুলো অ্যাডোবি প্রিসেট করে রাখছে। আমি যদি ওয়েবে যাই, এখান থেকে রিসেট করি, তো এখান থেকে আমরা যে প্রিসেট এখানে সেট করা আছে, এটা হচ্ছে ওয়ার্ক স্পেস। ওয়ার্ক স্পেসে আমাদের টাইপোগ্রাফিতে যখন আমরা সিলেক্ট করব, টাইপোগ্রাফির সেট এইভাবে। এখান থেকে আমি আবার ওয়েবে চলে গেলাম, পরিবর্তন হচ্ছে, আমি এসেনশিয়াল ক্লাসিকে চলে গেলাম, এসেনশিয়াল ক্লাসিক, এখান থেকে আমি টাইপোগ্রাফিতে আসলাম, এখান থেকে আমি ওয়েবে চলে গেলাম। দেখেন এগুলো পরিবর্তন হচ্ছে না? তো এটা অ্যাডোবি সেট করে রেখেছে। এর বাহিরে যদি আমাদের প্রয়োজনীয় প্রোগ্রাম আমরা সেট করি, তাহলে আমরা এখান থেকে সেট করতে পারি। এই প্যানেল ডকে যে সকল প্লেট রয়েছে, এগুলো আমরা যদি কখনো এগুলোকে ডিলিট করে ফেলি, এগুলো ডিলিট করে ফেললাম, তাহলে কোথায় পাবো? উইন্ডো মেনু থেকে পাবো। এখান থেকে আমি আবার এগুলোকে নিয়ে আসতে পারবো। এই যে ব্রাশ, আবার আমি এখান থেকে ব্রাশটাকে নিয়ে আসি। তাহলে ডান পাশে প্যানেল ডকে যত প্লেট আছে, সবগুলো প্লেট আমরা উইন্ডো মেনু থেকে আবার রিকল করতে পারি। তো এখন আমাদের এসেনশিয়াল ক্লাসিকে আমরা কি করব? নতুন করে আমরা আমাদের নিজেদের মতো করে প্রয়োজন অনুসারে একটা ওয়ার্ক স্পেস ক্রিয়েট করব। সেই ওয়ার্ক স্পেসে আমার কি থাকবে? প্রপার্টিস থাকবে। লাইব্রেরি দরকার নেই। কি কারণে দরকার নেই? রাইট। তাহলে এখানে তো আর আমার কিছু আসতেছে না, এটা আমি ফেলে দিলাম। তারপর আমার এখানে কালার দরকার আছে, কালার গাইডের দরকার নাই, এটাকে রেখে ফেলে দিলাম। সোয়াচের দরকার নেই, সিম্বল দরকার নেই, ব্রাশ দরকার আছে, এটাকে ফেলে দিলাম। স্ট্রোক দরকার আছে, গ্রেডিয়েন্ট দরকার আছে, ট্রান্সপারেন্সি দরকার আছে, অ্যাপিয়ারেন্স দরকার নেই, অ্যাপিয়ারেন্স দরকার নাই, গ্রাফিক স্টাইল দরকার নাই, লেয়ার দরকার আছে, অ্যাসেট দরকার নাই কারণ আমার সাবস্ক্রিপশন নাই, আর্টবোর্ড দরকার নেই। তো এখানে আমি গ্রেডিয়েন্ট, ট্রান্সপারেন্সি, কালার এই তিনটাকে একসাথে রাখলাম। দেখছেন, এগুলো আলাদা আলাদা এনে আবার অ্যাটাচ করলাম। স্ট্রোক, ব্রাশ, প্রপার্টিস একসাথে নিয়ে আসলাম, লেয়ার এখানে নিয়ে আসলাম। আমার এগুলোই দরকার। এর সাথে আমার দরকার কি? ক্যারেক্টার। উইন্ডো থেকে টাইপে যাব, ক্যারেক্টার, প্যারাগ্রাফ, ওপেন টাইপটা দরকার নেই। তাহলে এই দুটোকে আমি এনে এখানে বসাই দিলাম। এবার
এগুলোকে এখানে রাখলাম, আমি ক্লোজ করার সাথে সাথে এই সেটআপটা চেঞ্জ হয়ে যাবে। এই সেটআপটাকে আমাকে সেভ করে রাখতে হবে। এখানে যাব নিউ ওয়ার্ক প্লেস, এই নিউ ওয়ার্ক স্পেসে আমি যাব, এখানে আমি একটা নাম দিব জিডি লেভেল 4 ব্যাচ 2। ওকে, এবার দেখেন এই যে জিডি লেভেল 4 ব্যাচ 2 আলাদা ওয়ার্ক স্পেস আসছে। আমি এখান থেকে চলে গেলাম টাইপোগ্রাফি, টাইপোগ্রাফি থেকে আবার ওয়ার্ক স্পেস, ওগুলোতে আমি কাজ করি। রাইট, তাহলে আমি এতক্ষণ ডকুমেন্টটাকে ডিটাচ করে রাখছি, এখানে অ্যাটাচ করে দিতে পারি। আমাদের টুলবারে অনেক সময় দেখবেন আপনারা অনেক টুলস কম আসবে। উইন্ডোতে যাবেন, টুলবার, এখানে অনেক সময় বেসিকটা অটোমেটিক ভাবে চলে আসবে, অল্প কিছু টুলস। উইন্ডো মেনুতে যাবেন, টুলবার, অ্যাডভান্স, তখন সবগুলো টুলস এখানে চলে আসবে। তো এই হচ্ছে আমাদের ইন্টারফেস। কন্ট্রোল বারটা আপনারা এখান থেকে উঠাই দিতে পারেন, আবার এনাবল করতে পারেন। ইন্টারফেসটা খুব ভালোভাবে আমাদের জানা থাকা লাগবে, কারণ এই যে সাদা ক্যানভাসটা, এখানে এই টুলসের বাহিরে দুনিয়ার আর কোনো শক্তি নাই এখানে কিছু করবেন। এখানে একটা রেক্টেঙ্গেল শেপ ক্রিয়েট করবেন, আমি এই টুল সিলেক্ট করব না, অন্য কোনো ভাবে এখানে কি রেক্টেঙ্গেল একটা শেপ ক্রিয়েট করা যাবে? আমার মাউসের যে পয়েন্টারটা দেখা যাচ্ছে, এই পয়েন্টারের এখন কি ক্যাপাসিটি আছে, ক্ষমতা, এখন ক্ষমতা আছে। এই টুলসের নাম কি, কি কাজ করে? আর আর মুভ করে। তাহলে আমি এটা দিয়ে সিলেক্ট করলাম, মুভ করলাম, এই ছাড়া এই টুলসের আর কোনো ক্ষমতা নেই। আরেকটা ক্ষমতা আছে, এই যে এখানে যখন নিলাম সিম্বল চেঞ্জ হচ্ছে না, কার্সার পয়েন্টারটা চেঞ্জ হচ্ছে, তাহলে এখন যে পয়েন্টারটা আছে ওই পয়েন্টারের কাজ কি? রোটেট করা। আর এখন যেটা আসছে স্কেলিং করা। এই সিম্বলের নাম হচ্ছে স্কেলিং, এই সিম্বলের নাম হচ্ছে রোটেট, আর এই সিম্বলের নাম হচ্ছে সিলেকশন। এই সিম্বলগুলোর সাথে এই পয়েন্টারের কাজের পাওয়ারটাও চেঞ্জ হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রীর এক পাওয়ার, ফরেন মিনিস্টারের আরেক পাওয়ার, তাই না? দপ্তরে ঢোকার সাথে সাথে চেঞ্জ হচ্ছে। এখন আমাদের ফরেন মিনিস্ট্রিতে যিনি আছেন মন্ত্রীর দায়িত্বে, উনি কি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু করতে পারবে? সিগনেচার দিলে কাজ হবে? কাজ হবে না। কিন্তু ওনাকে যদি শিফট করে আবার হোম মিনিস্ট্রিতে আনে, তাহলে ওনার সিগনেচারে কাজ হবে। এই টুলসগুলোর এক একটা টুলসের এক একটা কাজ করার ক্যাপাসিটি রয়েছে। আমি যদি এখানে আমার ক্রিয়েটিভিটির মাধ্যমে কোনো ডিজাইন ভিজুয়ালাইজ করতে হয়, এই টুলসগুলোর প্রপার ইউটিলাইজ করার মতো মেধা আমার থাকা লাগবে। তাহলে আমরা এই মুহূর্তে ইন্টারফেস সম্পর্কে ধারণাটা নিলাম। এই ইন্টারফেস অনুযায়ী আমাদেরকে এই ইন্টারফেসের মাধ্যমে কাজ করতে হবে। এখন আমরা এই ডকুমেন্টে কিছু শেপ ক্রিয়েট করব। বলবো, কাজ করতে করতে সেটা জানবেন। এখানে আমরা যে টুলস গুলো আছে, কিছু টুলস আছে ক্রিয়েট করতে পারে, সে কিছু ক্রিয়েট করতে পারে। যেমন এই যে সিলেকশন টুল, সে কি কিছু ক্রিয়েট করতে পারে? সে কিছু ক্রিয়েট করতে পারে। সে কি করতে পারে? সিলেক্ট করতে পারে, মুভ করতে পারে, স্কেলিং করতে পারে, রোটেট করতে পারে।
সে ক্রিয়েট করার ক্যাপাসিটি নাই। আবার কিছু টুলস আছে ক্রিয়েট করা, যেমন এখানে আমাদের যে কয়েকটা টুলস আছে, রেক্টেঙ্গেল টুলস, সে একটা রেক্টেঙ্গেল শেপ ক্রিয়েট করতে পারে, সে একটা স্কোয়ার শেপ ক্রিয়েট করতে পারে। আবার এখানে আমি আরেকটা শেপ ক্রিয়েট করলাম, দুইটা না, দুইটা শেপ ক্রিয়েট করলাম। তো এটা হচ্ছে শেপ বিল্ডার্স টুল। এই টুলসের সাহায্যে আমি কি করলাম, এই দুইটা শেপকে ইউনাইট করলাম। সাপোর্টিং টুলস কিছু আছে, ক্রিয়েটিং টুলস কিছু আছে। কোন টুলস গুলো দিয়ে আমি কিছু ক্রিয়েট করব, কোন টুলস দিয়ে আমি কিছু সাপোর্টিং কাজ করব, কোন টুলসে আমি এডিট করতে পারবো, ম্যানিপুলেট করতে পারবো একটা শেপকে, এই বিষয়গুলো আমাদের জানতে হবে। এখন রেক্টেঙ্গেল টুলসে এবার চলে আসি। এগুলো হচ্ছে জিওমেট্রিক শেপ। আয়তক্ষেত্র তৈরি করব, বর্গক্ষেত্র তৈরি করব, বৃত্ত তৈরি করব, তারপরে পঞ্চভুজ তৈরি করব, ত্রিভুজ তৈরি করব, এগুলো লাইন তৈরি করব, স্টার তৈরি করব, এগুলো আমাদের কি জিওমেট্রিক শেপ। এই শেপগুলো থেকে কিন্তু অনেক কিছু আবিষ্কার হয়েছে। ডিজাইনের যাবতীয় যা আছে সব ট্রায়াঙ্গেল, স্কোয়ার এবং সার্কেল থেকে আবিষ্কার। আমরা রেক্টেঙ্গেল শেপ ক্রিয়েট করলাম। রেক্টেঙ্গেল কাকে বলে, বাংলা কি? আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র হচ্ছে দুটি বাহু পরস্পর সমান থাকবে, কোণগুলো সমকোণ হবে। আর রেক্টেঙ্গেল টুলসের সাহায্যে আমরা স্কোয়ার ক্রিয়েট করতে পারবো, তবে সাথে আমাদের কিবোর্ডের শিফট বাটনটা হোল্ড করে রাখা লাগবে। হোল্ড মানে কি, চেপে ধরে রাখতে হবে, প্রেস করলাম না, চাপ দিয়ে ছাইড়া দিলাম তা না, চেপে ধরে রাখা লাগবে, তাহলে স্কোয়ার হবে। আচ্ছা, এখন এই যে শেপটা ড্র করলাম, অ্যাটেনশন অ্যাটেনশন, আপনি এই মুহূর্তে যে কাজ করতেছেন সেই কাজ আপনি একা করতে পারবেন। আমি কি দেখাচ্ছি সেটা আগে দেখেন। সেটা আপনি এখন যে কাজ করতেছেন ওই কাজ করার জন্য আপনি ক্লাসে আসা লাগেনি, আপনি নিজে করতে পারবেন। এখানে আমি শেপটাকে সিলেক্ট করলাম। এখন এটার ডাইমেনশন কত, উইথ হাইট কত জানি, দেখা যায়? এর জন্য আমার ট্রান্সফর্মে যেতে হবে। ট্রান্সফর্মে গেলে এখানে শো করতেছে। যদি আমি নির্দিষ্ট মেজারমেন্টের শেপটা করি, যেমন উইথ থাকবে আমার কত, 8 ইঞ্চি, 80 করে হচ্ছে, লিঙ্কটা তুলে দিই, উইথ থাকবে আমার 8 ইঞ্চি, তাহলে এটার উইথ 8 ইঞ্চি হলো। তারপরে হাইট রাখবো আমি 4 ইঞ্চি। তাহলে ফিক্সড মেজারমেন্ট যদি প্রয়োজন হয় আমরা কোথা থেকে যাব, ট্রান্সফর্ম থেকে। এটা হচ্ছে আমার কন্ট্রোল বার, কন্ট্রোল বারে ট্রান্সফর্ম থাকবে, অথবা আমরা উইন্ডো থেকেও ট্রান্সফর্মটাকে আনতে পারবো। টি সিরিয়ালে চলে যাব, এই যে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম, অ্যালাইন, পাথফাইন্ডার, এগুলোরও এখানে দরকার আছে। ট্রান্সফর্মে আমাদের দেখেন এই যে 9টা পয়েন্ট আছে, এই 9টা পয়েন্ট হচ্ছে রেফারেন্স পয়েন্ট হিসেবে আমি ধরলাম এক্স এবং ওয়াই। এই যে আমার ডকুমেন্টের এক্সে আমি কত ইঞ্চি সরিয়ে রাখবো, যেমন ধরেন আমি এখানে 2 ইঞ্চি সরায় রাখলাম, তাহলে এখান থেকে আমার এই অবজেক্টটা 2 ইঞ্চি সরায় আছে। আর ওয়াই হচ্ছে উপরে নিচে, ওয়াইতে রাখবো আমি 4 ইঞ্চি, দেখেন 4 ইঞ্চি, তাহলে এখান থেকে 4 ইঞ্চি নিচে আসছে। কোন পয়েন্টটা, এই পয়েন্টটাকে সে কাউন্ট করছে, এই পয়েন্টটাকে। যদি এখানে আমি মাঝখানে ধরতাম তাহলে এই সেন্টার পয়েন্টটাকে কাউন্ট করতাম। তাহলে এখন দেখেন এখানে কত আছেন, 4.9 আছে, আমি তো 4 করছিলাম না,
এখানে 6 করছি, এখানে যদি আমি 4 করে দিই উপরে উঠে যাচ্ছে, কারণ এটা এখান থেকে কাউন্ট করতেছে এই জায়গা পর্যন্ত। আমি কালারটা চেঞ্জ করে দিই, বুঝতে সুবিধা হবে। আবার এখান থেকে এই পর্যন্ত দেখেন, এটার মেজারমেন্টটা এখন দেখেন, এই যে হাইট 4, এটার মেজারমেন্টটা দেখেন, হাইট 4, এটা উইথ 4 দেখছেন, কারণ এটা এখান থেকে এই পর্যন্ত 4। সেন্টার পয়েন্টটা ধরা হচ্ছে, রেফারেন্স পয়েন্টটা আমাদের খেয়াল রাখতে হবে। এই রেফারেন্স পয়েন্ট অনুযায়ী কিন্তু আমি মুভমেন্ট করব। ক্লায়েন্ট আপনাকে বলল এই যে এটা একটা লোগো, লোগো আপনার ডকুমেন্টের টপ থেকে 1 ইঞ্চি নিচে থাকবে। 1 ইঞ্চি মেজারমেন্ট আপনি এখান থেকে কিভাবে নেবেন? আপনি সরাসরি এটাকে সিলেক্ট করলেন, এখান থেকে ওয়াই অক্ষে 1 ইঞ্চি দিয়ে দিলেন, লেফট থেকে 1 ইঞ্চি দূরে থাকবে, তো লেফট থেকে এখানে 1 ইঞ্চি দিলেন, বা ক্লায়েন্ট বললো 2 ইঞ্চি দূরে থাকবে, 2 ইঞ্চি দূরে দেন। তাহলে এই ফিচারগুলো আপনার জানা থাকতে হবে, এভাবে প্র্যাকটিসগুলো করে আসতে হবে। তাহলে এটা গেল আমাদের রেক্ট্যাঙ্গেলের বিষয়। আচ্ছা, এখানে চমৎকার একটা প্রশ্ন করেছেন, লিংকের কাজটা কে ছিল? লিংকের কাজ ছিল আমি এখানে 4 ইঞ্চি করলাম আর হাইটটাকে করলাম 2 ইঞ্চি। এই শেপটা উইথ হচ্ছে 4 ইঞ্চি, হাইট হচ্ছে 2 ইঞ্চি। এখন আমি উইথটাকে করব 6 ইঞ্চি, হাইট বাড়ছে? বাড়ে। আর আমি লিংকটাকে দিয়ে উইথটা করব 6, হাইট বাড়ছে? লিংক যদি থাকে তাহলে আমি উইথ যতটুকু বাড়াবো সেই আনুপাতিক হারে হাইটটাও বাড়বে। 4টায় বাড়বে, ওই রেশিও আকারে বাড়বে। এই হলো বিষয়। তাহলে আমরা রেক্ট্যাঙ্গেল শেপটাকে ড্র করলাম। এবার এখানে হচ্ছে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল। আমি যদি ফিক্সড ড্র করতে হয় জাস্ট ক্লিক করব, তাহলে এখানে স্পেসিফিক মেজারমেন্ট দিয়ে দিব। রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল, এখানে উইথ হাইট কর্নার রেডিয়াস আছে। কর্নারটা কি গোল হয়ে আছে, তাই না? এখন এই টুলসটা ইলাস্ট্রেটর সিএস এর দরকার ছিল। ইলাস্ট্রেটর সিএস যখন আসছে তখন দরকার ছিল। এর আগে ইলাস্ট্রেটর 10 এ এই রেডিয়াস ছিল না। তো ইলাস্ট্রেটর সিসি তে 2013 সালে আবার এই টুলসের দরকার নাই। কেন দরকার নেই? মানে এই যে কর্নারে যে সার্কেল দেখা যাচ্ছে, এটাকে কর্নার উইজেট বলে, এটাকে ধরেও আমরা রেডিয়াস করে দিতে পারি। তো কোনো সফটওয়্যার যখন ভার্সন আপডেট হয় তখন প্রিভিয়াস কোনো ফিচার ডিলিট করে ফেলে না, কারণ পুরনো ইউজার যারা আছে তারা কি করতে হবে, সফটওয়্যারটাকে নতুন করে শেখা লাগবে। যিনি ডিজাইনার উনি ধরেন ইলাস্ট্রেটর 10 এ উনি কাজ শিখছে, ইলাস্ট্রেটর 10 দিয়ে কাজ করতেছে, এখন ওনার পিসিতে যদি 26 ইনস্টল করেন উনি ইলাস্ট্রেটর 10 এর ফিচারে কাজ করবে, কারণ ওনার নতুন টেকনোলজি শেখার দরকার নেই, কাজের আউটপুট হইলে হয়েছে। আমরা যারা ট্রেনিং প্রোভাইড করি আমাদেরকে লেটেস্টটা অ্যাপ্লাই করে দেখাই দিতে হয়, না হলে দরকার নেই, ওই পুরনো যে ভার্সন দিয়ে কাজ করছেন আপনার দরকার কাজ স্মুথলি। তো ইলাস্ট্রেটর আমাদের এই রেডিয়াসটার দরকার হয় না, রেডিয়াসটা আমরা চাইলে এখান থেকে যে কোনো সময় করতে পারি। কতটুকু রেডিয়াস আমার দরকার দেখেন রেফারেন্সে কিন্তু আসতেছে, সুতরাং আমার এই টুলসের আর এখন প্রয়োজন হয় না। ইলিপস টুল, এটার সাহায্যে আমি ইলিপস করতে পারি। এটা হচ্ছে ইলিপস শেপ, এটা হচ্ছে ওভাল, এটা হচ্ছে সার্কেল। তাহলে
আমার ইলিপস আছে, ওভাল আছে, সার্কেল আছে এই ইলিপস টুলের সাহায্যে। পলিগন টুলস এখানে ক্লিক করতে হবে, অথবা ড্র করলে আমার যে সেটআপ আছে সেই সেটআপে হচ্ছে। এটাকে কি বলে? এই শেপটাকে হেক্সাগন। তাহলে বাহু যদি 5টা হইতো কি হতো? পেন্টাগন। পঞ্চভুজ, ষড়ভুজ। তাহলে এখানে ক্লিক করব আমরা, ক্লিক করলে আমার এখানে বাহু দরকার 5, পেন্টাগন হচ্ছে। আমার দরকার অক্টাগন 8, 8টা হয়েছে। আমার দরকার ট্রায়াঙ্গেল 3, 3টা হয়েছে। তাহলে পলিগন থেকে আমরা এই ধরনের কাস্টম শেপ কনভার্ট করে নিতে পারি। আরেকটা হচ্ছে আমাদের স্টার। স্টার এখানে আমরা কয়টা পয়েন্ট পাইলাম? 1 2 3 4 5। এই স্টারের এটা একটা রেডিয়াস, এটা আরেকটা রেডিয়াস। এখন স্টারটাকে আমরা অ্যাপ্লাই করি। দেখেন এখানে কি আছে? রেডিয়াস 2 আর রেডিয়াস 1। এই রেডিয়াস 1টা হচ্ছে 2 ইঞ্চি, রেডিয়াস 2টা হচ্ছে 1 ইঞ্চি। যদি আমি এই দুইটার মাঝে গ্যাপ কমিয়ে দিই আর পয়েন্ট বাড়াই, যেমন ধরেন এখানে আমি 30টা পয়েন্ট দিলাম, 30টা পয়েন্ট দিলাম, এখানে আমি 2 ইঞ্চি রাখলাম, আর এখানে আমি রাখলাম 1.9, এখানে আমি রাখলাম 1.7, এখানে আমি কি করলাম? পয়েন্ট কমাই দিলাম 20, এখানে আমি এই দূরত্বটা বেশি রাখলাম, 1 এ রাখলাম। তাহলে আমাদের এই যে জিওমেট্রিক শেপ, এই জিওমেট্রিক শেপগুলোকে আমার ম্যানিপুলেট করে, শেপ ম্যানিপুলেট করে কিন্তু আমাকে ডিজাইন করতে হয়। এই যে স্টারের যে জিনিসটা দেখালাম, বুঝতে পারছেন? এখন এই শেপগুলো তৈরি করতে পারবেন না, কিন্তু স্টারের ওই এডিট অপশন ছাড়া এই শেপগুলো তৈরি করবেন কিভাবে? এবার আমরা শেপ ক্রিয়েট করা দেখলাম, ট্রান্সফর্মিং করা দেখলাম, পজিশন মুভ করা দেখলাম। এখন আসুন কালার। এখানে আমার একটা ভেক্টর শেপের দুইটা পার্ট থাকবে, একটা হচ্ছে ফিল কালার আর একটা হচ্ছে স্ট্রোক কালার। এখানে আমার সলিড কালার, গ্রেডিয়েন্ট কালার, কালার নান করা। এখানে ক্লিক করলে কি হবে? ফিল কালারটা নান হয়ে গেল, দেখেন ফাঁকা। আবার অ্যাপ্লাই করলাম, স্ট্রোক কালারটা নান করে দিলাম। নান করতে হলে ওই কালারটা ক্লিক করে অ্যাক্টিভ করতে হবে, উপরে থাকলে অ্যাক্টিভ থাকবে। এখন আমি নান করলে, যেমন ধরেন আমার এখন স্ট্রোক, নান করব আমি কি স্ট্রোক, আমার উপরে আছে কি রেড কালার, নান করলাম স্ট্রোক, নান হয়েছে, হয়েছে রেড কালারটা, ফিল কালারটা। যেটা নান করবে সেটাকে উপরে রাখতে হবে। তাহলে আমাদের এই ফিল কালার, স্ট্রোক কালার, এবং এখানে দেখেন গ্রেডিয়েন্ট যদি আমি অ্যাপ্লাই করি, সলিড কালার অ্যাপ্লাই করি, অবজেক্ট অবশ্যই সিলেক্ট থাকা লাগবে। কোন অবজেক্টের উপর আমি কাজ করলাম? আমার এখানে অনেকগুলো অবজেক্ট,
তাহলে আমি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করলাম, কার উপর অ্যাপ্লাই হবে? সিলেক্ট করে অ্যাপ্লাই করলে যে সিলেক্টেড তার উপরে অ্যাপ্লাই হবে। তাহলে আমরা এই পর্যন্ত যতটুকু দেখলাম সবাই এইটুকু একটু প্র্যাকটিস করি।